নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ডিটেল পশ্চিমবঙ্গের ওপিনিয়ন পোল, হ্যাঁ আপনারা যে ভিডিওর অপেক্ষায় থাকেন সেই ওপিনিয়ন পোল ডিটেল নিয়ে আমি চলে এসেছি, যেটা যত দিন যাচ্ছে, যত লোকসভা এগিয়ে আসছে, ততই কিন্তু ধীরে ধীরে অ্যাকিউরেট আর অথেন্টিক হচ্ছে। আপনারা এমনিতেই আমার উপর প্রচুর ভরসা রাখেন, সেই ভরসা প্লাস আমার নিজের আত্মবিশ্বাসের উপর ডিপেন্ড করে আমি দেখলাম যে বিজেপি যে কটা ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছেন তার মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেট আমি যে সমস্ত অনুমান লাগিয়েছিলাম তার সাথে একদম মিলে গেছে। সুতরাং আমি যে কথা আগেও বলেছি আর এখনো বলছি যে যত ভোট এগিয়ে আসবে ততই কিন্তু রেজাল্ট বা ওপিনিয়ন পোল যাই বলবেন সেটা ধীরে ধীরে অথেন্টিক আর অ্যাকিউরেট হবে। রাজনৈতিক পরিস্থিতিতে চরম উথাল পাথাল দেখতে পাচ্ছি, যেখানে 2021-এর চরম হাওয়া দেখেছি বিজেপির, কিন্তু সরকারে এসেছিল তৃণমূল কংগ্রেস। চরম মানে একদম সেই পুকুরের জল খালি করার মতো এক দলের মাছ অন্য দলে একদম ঝাঁপিয়ে দল চেঞ্জ করাও দেখেছি। বিজেপির খারাপ থেকে খারাপ অবস্থা দেখেছি, আর আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে একটা রাইজিং ফোর্স হিসেবেও দেখছি, একটা পশ্চিমবঙ্গের মেন বিরোধী দল হিসেবে দেখছি, যেখানে চেষ্টা করছে কংগ্রেস আর সিপিএম নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই বারবার চেষ্টা করে চলেছে। আজকে ভয়ঙ্কর ড্যামেজের মুখে তৃণমূল কংগ্রেস, যেখানে তাপস রায়ের মতো নেতাকে বেঁধে রাখতে পারলেন না। পিকে বারংবার ফোন করার পরেও তাপস রায়কে তৃণমূল কংগ্রেসে আটকে রাখা গেল না, যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য ভীষণ ভয়ঙ্কর, অর্থাৎ একটা ড্যামেজ তৈরি করেছে। এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতি যিনি বিজেপিতে জয়েন করতে চলেছেন, অর্থাৎ একটা নজিরবিহীন ঘটনা, একটা অদ্ভুত ঘটনা, যেখানে বিচারপতির মতো এত মহৎ একজন ব্যক্তি বিজেপিকে নিজের রাজনৈতিক রাজনৈতিক রাস্তা হিসেবে বেছে নিচ্ছেন, রাজনৈতিক নীতি হিসেবে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে বেছে নিচ্ছে, যেটা বিজেপির হাত আরো মজবুত করে তুলছে। শুভেন্দু অধিকারী এদিকে তমলুকের সিট অ্যাডজাস্ট করছে। এই পুরো পরিস্থিতি, রাজনৈতিক পুরো পরিস্থিতির উপর ডিপেন্ড করে আজকের ওপিনিয়ন পোল আমি এখান থেকে শুরু করব, যেখানে অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে অ্যালফাবেটিক ভাবে আমি পুরো লোকসভার সিটকে সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা সিটের হবে ডিটেল বিশ্লেষণ। তো শুরু করা যাক। শুরু করব আলিপুরদুয়ার থেকে। অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে বিজেপি নিজেদের দিক থেকে ক্যান্ডিডেট দিয়ে দিয়েছেন, যেখানে আলিপুরদুয়ারেরও কিন্তু ক্যান্ডিডেট দেওয়া হয়ে গেছে। যিনি লোকসভায় বিজেপির ভারতীয় জনতা পার্টির দিক থেকে লড়বেন তিনি হচ্ছেন মনোজ টিগ্গা। এই বছর এসটি রিজার্ভ সিট ছিল, অতি অবশ্যই তার জন্য মনোজ টিগ্গাকে টিকিট দিতে দেখছি আমরা বিজেপির দিক থেকে। আগের বার আপনারা প্রত্যেকেই জানেন জন বার্লা ছিলেন, যিনি কিন্তু 2.5 লক্ষ ভোটেরও বেশি মার্জিনে জিতেছিলেন, যদিও তারপরেও কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সি জন বার্লার এগেনস্টে একটা তৈরি হয়েছিল, যেটা আমি আগেও আপনাদের সামনে ওপিনিয়ন পোলে প্রেজেন্ট করেছি। অতি অবশ্যই 2019 সালে যা পরিস্থিতি ছিল বিজেপির, তাতে কিন্তু আলিপুরদুয়ার এত সুন্দর একটা মার্জিনে বিজেপি বেরিয়ে গেছে। সেখানে 2024-এ তো অতি অবশ্যই বলতেই হয় যে বিজেপি এখন একটা রাইজিং ফোর্স হিসেবে দেখা যাচ্ছে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের একটা শক্তিশালী মজবুত বিরোধী দল হিসেবে বিজেপিকে আমরা উঠতে দেখছি। তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে আলিপুরদুয়ার বিজেপি। নেক্সট আমি যাব আরামবাগ। আরামবাগ বলতেই আপনারা মনে পড়ে গেল নিশ্চয়ই যে প্রধানমন্ত্রী লোকসভা ভোটের প্রচার যেখান থেকে প্রথমেই শুরু করলেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আরামবাগ, যেখানে বেশ কিছু সরকারি প্রকল্পের আপনারা প্রত্যেকেই জানেন যে ওখানে উদ্ঘাটন করেছেন, তার পাশাপাশি শিলান্যাস করেছেন, তার পাশাপাশি জনসভাও করেছেন, এক রাশ ক্ষোভ উগলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এগেনস্টে। তার পাশাপাশি মমতা ব্যানার্জিকে প্রচন্ডভাবে ভৎসনা করেছেন প্রধানমন্ত্রী। এই সেই আরামবাগ, যেখানে শুভেন্দু অধিকারীকে দেখেছি আমরা র্যালি বের করতে, তো একদম গেরুয়া ঝড়ে ভরে গেছিল আরামবাগ। তো অতি অবশ্যই বিজেপি বা ভারতীয় জনতা পার্টি বা গেরুয়া ঝড়ের যে একটা ক্রেজ রয়েছে আরামবাগে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও আমরা আগের রেজাল্ট দেখব, আগের রেজাল্ট অপরূপা পোদ্দারের ক্ষেত্রে যেটা ঘটেছিল মাত্র 1200 ভোটে, মাত্র 1200 ভোটে তৃণমূল কংগ্রেস আরামবাগ থেকে বেরিয়েছিল 2019 সালে। তো অতি অবশ্যই 2024-এ তো অনেকটাই রাজনৈতিক পরিস্থিতি ঘুরেছে। এই মুহূর্তে ভোট হলে আরামবাগ বিজেপি। নেক্সট আমি যাবো আসানসোল। আসানসোলের ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে একদম 100% কনফার্ম করছিলাম যে একদম বিজেপি, সেটা কিন্তু এই মুহূর্তে একটুখানি কেমন যেন ঘুরে গেল। ঘুরে যাবার কারণ একটাই, বিজেপির দিক থেকে যে ক্যান্ডিডেটকে চুজ করা হয়েছিল পবন সিং, উনি কিন্তু টিকিট নেবেন না, উনি ওই আসানসোল সিট থেকে দাঁড়াবেন না, এইরকম একটা কথাবার্তা উঠে আসছে, বেরিয়ে আসছে। তো বিষয়টা হচ্ছে
ক্যালকুলেশনে যদিও মানে যে ফেসকে চুজ করা হয়েছে পবন সিং, উনি যথেষ্ট পপুলার একটা ফেস, যথেষ্ট দাপট রাখেন, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু বিজেপিকে টিকিট ফিরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এসছে, তাই কিন্তু আসানসোলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। তার পাশাপাশি শত্রুঘ্ন সিনহা ওনারও একটা আত্মবিশ্বাস অন্যরকম ভাবে বেড়ে গেছে, এমন ভাব যেন ওনার এগেনস্টে ফাইট দেওয়ার মতো কোনো প্রার্থী নেই। এই যে একটা অন্যরকম প্রেজেন্টেশন বা রাজনৈতিক পরিস্থিতি ঘুরলো আসানসোলে, সেটা কিন্তু বিজেপিকে ভাবাতে বাধ্য করবে। জানা নেই যে নেক্সট কাকে টিকিট দেবেন, নাকি পবন সিংকে বুঝিয়ে বাজিয়ে আবার টিকিট দেওয়া হবে, সেই বিষয়ে অতি অবশ্যই নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে আসানসোলে ভোট হলে অতি অবশ্যই বলতে বাধ্য হচ্ছি তৃণমূল কংগ্রেস ইজিলি বেরিয়ে যাবে। নেক্সট আমি যাব বহরমপুর দিক থেকেও আপনাদেরকে জানিয়ে দিই যে একটাই কথা, সেটা হচ্ছে কংগ্রেস আর অধীর রঞ্জন চৌধুরী, যেটা কি একটা কংগ্রেসের পকেট সিট বললেও ভুল হবে না। মানে কংগ্রেস বহরমপুর বলতেই অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু বিষয়টা হচ্ছে এটা জানার পরেও কিন্তু বিজেপির দিক থেকে যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট এডুকেটেড পপুলার একটা ফেস, যেটা হচ্ছে ডক্টর নির্মল সাহা, যাকে বহরমপুরের মানুষজন কিন্তু যথেষ্ট পছন্দ করেন, সম্মান করেন, প্লাস একজন ডক্টর, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো একটা দুর্দান্ত ফাইট হবে এরকম কিন্তু দেখতে পাচ্ছি, যাকে অধীর রঞ্জন চৌধুরী পর্যন্ত ভাবতে পারেননি যে এরকম একটা ক্যান্ডিডেট বিজেপির দিক থেকে দেওয়া হবে। যদিও তৃণমূল কংগ্রেসের দিক থেকে এখনো পর্যন্ত ক্যান্ডিডেট দেওয়া হয়নি। এখন বিষয়টা হচ্ছে যে বিজেপিরও ভালো ক্যান্ডিডেট, আর এদিকে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ফাইটও ভালো হবে। এই ফাইটে, এই ভোট কাটাকাটিতে যাতে তৃণমূল কংগ্রেস বেরিয়ে না যায়, মানে এইরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। যদিও ফাইট যে দুর্দান্ত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে ভোট হলে বহরমপুর কংগ্রেস। নেক্সট আমি যাব বালুরঘাটের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে আগের বারও যিনি টিকিট পেয়েছিলেন, অর্থাৎ বিজেপির ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, উনি কিন্তু এইবারও টিকিট পেয়েছেন, অর্থাৎ পুনর্নির্বাচনে ওনাকেই টিকিট দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার। যদিও এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতির ওপর ডিপেন্ড করে, পরিস্থিতি দেখে এটুকু বলতেই পারি যে আগের বারের মার্জিনের তুলনায় এইবার কিন্তু বালুরঘাট থেকে বিজেপির ভোটের মার্জিন অনেকটাই বেশি বাড়বে। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে বালুরঘাট বিজেপি। নেক্সট আমি যাব বনগাঁর নাম নিতেই শান্তনু ঠাকুর, যাকে এইবারও কিন্তু পুনর্নির্বাচনের জন্য টিকিট দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির দিক থেকে। অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে সূত্র মারফত এটাও জানা যাচ্ছে, যদিও তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়নি, কিন্তু সূত্র মারফত এটুকু জানা যাচ্ছে যে মমতা ঠাকুরকেই কিন্তু তৃণমূল কংগ্রেস শান্তনু ঠাকুরের এগেনস্টে ফাইট করার জন্য দাঁড় করাবেন, লোকসভার টিকিট দেবেন। অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে বনগাঁ মতুয়া সম্প্রদায় আর অতি অবশ্যই শান্তনু ঠাকুর যথেষ্ট পপুলারিটি রাখেন। এই মুহূর্তে ভোট হলে বনগাঁ বিজেপি। নেক্সট আমি যাব বাঁকুড়া বলতেই সুভাষ সরকার। আপনারা প্রত্যেকেই জানেন যে এইবারও সুভাষ সরকারকেই টিকিট দিয়েছে ভারতীয় জনতা পার্টির দিক থেকে। আপনাদেরকে জানিয়ে দিই আগের বারের রেজাল্ট বলছে 1,75,000 ভোটের ওপর, মানে এতটা মার্জিনে জিতেছিল ভারতীয় জনতা পার্টি। অতি অবশ্যই বাঁকুড়াতে এই মুহূর্তে ভোট হলে বাঁকুড়া বিজেপি। নেক্সট আমি যাব বারাসাত অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে মমতা ব্যানার্জি ফ্যাক্টর একটা হিউজ পরিমাণে কাজ করে। যদিও আপনাদেরকে জানিয়ে দিই যে বারাসাতের নেক্সট 6 তারিখেই প্রধানমন্ত্রী আসতে চলেছেন, আর বারাসাতে একটা সভা করবেন, যে সভায় শুধুমাত্র মহিলারা থাকবে। এরকম একটা সভাও কিন্তু আমরা প্রথমবার দেখতে চলেছি। একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি এই যে বিজেপি সন্দেশখালীকে লোকসভা ভোটের আগে একটা যে মুদ্রা হিসেবে তুলে ধরেছে, সেটাও কোনো সন্দেহ নেই। সেখানে প্রধানমন্ত্রী বারাসাতে গিয়ে 6 তারিখে সন্দেশখালীর মহিলাদের সাথেও কিন্তু কথাবার্তা বলবেন। এবার সেটারও একটা বড় সড়ো ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে লোকসভা ভোটের। অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই বারাসাত এই মুহূর্তে ভোট হলে বারাসাত তৃণমূল কংগ্রেস কিন্তু অতি অবশ্যই মার্জিন কমবে, কিন্তু বারাসাত তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব বর্ধমান ইস্ট, যেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে সুনীল কুমার মণ্ডল আগের বার 90,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস সেখান থেকে বেরিয়েছিল। এখন যা জানা যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি বা যাই বলবেন, তাতে কিন্তু বর্ধমান ইস্টে এখনো পর্যন্ত বিজেপি সেইভাবে দাঁড়াতে পারেনি, সেইভাবে দাঁত ফোটাতে পারেনি। সিপিএম এর তো কোনো কথাবার্তাই দেখতে পাচ্ছি না, সেখান থেকে কে দাঁড়াবে সেটাও আমাদের ঠিকঠাক জানা নেই।
কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে যে সুনীল কুমার মণ্ডলকে এবার টিকিট দেওয়া হবে না সেটাও কিন্তু মোটামুটি একদম কনফার্ম ভাবে জানা যাচ্ছে। তারপরেও অতি অবশ্যই রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস আর চেষ্টা তো অতি অবশ্যই করছে, আর যেখানে বর্ধমান ইস্টে এখনো পর্যন্ত অন্য কোনো পার্টির সেইভাবে সাংগঠনিক দিক থেকে দাপট নেই, বিজেপিরও কোনো ক্যাডার নেই, তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে বর্ধমান ইস্ট তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব বর্ধমান দুর্গাপুর SS আলুওয়ালিয়া, যেখান থেকে অতি অবশ্যই আগের বার বিজেপি বেরিয়ে গেছিল। আপনারা জানেন যে আনপ্রেডিক্টেবল সিট হচ্ছে এই বর্ধমান দুর্গাপুর, একটা আনপ্রেডিক্টেবল সিট, যেখানে এটুকু আমরা বলতে পারি যে 50-50 ফাইট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগেরবার SS আলুওয়ালিয়া দাঁড়িয়েছিলেন, যেখানে অতি অবশ্যই বিজেপি জিতেছিলেন। এবছর কিন্তু টিকিট অন্য কাউকে দেওয়া হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। SS আলুওয়ালিয়া আর দাঁড়াচ্ছেন না, কাকে দেওয়া হবে সেই সিট এখনো, এই সিটের ক্যান্ডিডেট এখনো পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি, কিন্তু তারপরেও দুর্গাপুরে যথেষ্ট বিজেপির দাপট রয়েছে, ক্যাডার রয়েছে, সাংগঠনিক দিক থেকে বিজেপি যথেষ্ট কাজ করেছে, মানে একটা স্ট্রং ফেস হিসেবে আমরা দেখতে পেয়েছি। তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে বর্ধমান দুর্গাপুর বিজেপি। নেক্সট আমি যাব ব্যারাকপুর। ব্যারাকপুর বলতেই একটা মানে ফাইট এরকম একটা ব্যাপার চলছে। আপনারা প্রত্যেকে জানেন যে প্রচুর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, নিজে পর্যন্ত চেষ্টা করেছেন যে এই ফাইটটাকে কি করে স্টপ করা যায়, এই যে একটা মানে অশান্তি লেগে আছে এই অর্জুন সিং আর সোমনাথ স্যামের মধ্যে, এইটাকে, এই ড্যামেজটাকে কি করে কন্ট্রোল করা যায়, এর জন্য নিজে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিজে চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও কালকে পর্যন্ত যে বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে সোমনাথ স্যাম, তাতে বোঝা যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব এখনো পর্যন্ত শেষ হয়নি। এটা একটা আনপ্রেডিক্টেবল সিট, যেখান থেকে অতি অবশ্যই বলতে বাধ্য হচ্ছি যে যদি অর্জুন সিং এর ক্যাডারের লোকের মধ্যে কেউ তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়ায় তো এই সোমনাথ স্যামই বিরোধিতা করবেন, আর যদি সোমনাথ স্যামের দিক থেকে দাঁড়ান তো অর্জুন সিংই বিরোধিতা করবেন। এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। আমি এটুকু এক্সপেকটেশন রাখি যে তৃণমূল কংগ্রেস দলটা তো বোকা নয়, সেখান থেকে হয়তো এনাদের দুজনকেই বাদ দিয়ে হয়তো একটা তারকা রিলেটেড কাউকে, মেবি সেটা রাজ চক্রবর্তী হতে পারে, বা অন্য কোনো তারকাকে দাঁড় করানো হবে, বা অন্য কোনো পলিটিক্যাল লিডারকে দাঁড় করানো হবে ব্যারাকপুর থেকে, এনাদের দুজনকে বাদ দিয়ে। যদিও বিজেপির দিক থেকে কে দাঁড়াবে সেটা এখনো পর্যন্ত অ্যানাউন্স হয়নি, আর বিজেপি এমনও কিছু খেলা করেনি যে অর্জুন সিং জয়েন করবেন বা কিছু ঘটবে বা হঠাৎ করে একটা চমক দেখার মতো এমন কিছু কিন্তু ব্যারাকপুরে এখনো ঘটেনি। আর সেইভাবে কিন্তু বিজেপির যে ক্যাডার স্ট্রং সেটাও নয়। তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব বসিরহাট। নুসরত জাহান প্রচুর পরিমাণে অ্যান্টি ইনকামবেন্সি আর প্রচুর চর্চায় থাকেন, মিডিয়ার প্রচুর চর্চায় থাকেন, সেটা রাজনৈতিক বাদ দিয়ে অন্য বিষয়ে চর্চায় থাকেন। তিনি প্রায় রাজনীতি ছেড়ে দিয়েছেন বললেই চলে। অতি অবশ্যই যে তৃণমূল কংগ্রেস থেকে এইবার তিনি টিকিট পাচ্ছেন না সে বিষয়েও কোনো সন্দেহ নেই। সন্দেশখালীর লোকজনের একটা যে রাগ নুসরত জাহানের প্রতি রয়েছে সেটাও আমরা একদম ওপেন দেখতে পেয়েছি। তো অতি অবশ্যই এইবার নিশ্চয়ই বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেস নুসরত জাহানকে টিকিট দেবেন না, যদিও আগের বার 3 লক্ষের ওপর মার্জিনে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল। আর এই সেই সিট যেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত বিজেপির ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়নি। বাট ক্যালকুলেশন বলে তো কিছু হয়। এই বসিরহাট সিট যেটা কিন্তু মাইনরিটি বেশি পরিমাণে রয়েছে, পার্সেন্টেজ বেশি, আর তৃণমূল কংগ্রেস যে মাইনরিটির একটা একচেটিয়া ভোট পায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে বসিরহাট তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব অতি অবশ্যই বীরভূম বলতেই আপনাদের একটাই নাম মনে পড়লো, সেটা হচ্ছে দুধ কুমার মণ্ডল। না, আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এখনো পর্যন্ত কিন্তু বিজেপির দিক থেকে সম্ভাব্য মানে প্রার্থী কে হবে তার নাম অ্যানাউন্স হয়নি, এই সিটটা এখন ফাঁকা রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওখানকার লোকাল মানুষজনের মুখে একটাই নেতার নাম, সেটা হচ্ছে দুধ কুমার মণ্ডল। তাই অতি অবশ্যই সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা দুধ কুমার মণ্ডলকেই দেখতে পাচ্ছি বীরভূম থেকে। বিজেপির ক্রেজও রয়েছে বীরভূমে, কারণ পঞ্চায়েত ইলেকশনে যেখানে এতটা রিগিং হয়েছে, যেখানে ভোট লুট হয়েছে, মার দাঙ্গা, ব্যালট নিয়ে দৌড়ে বেড়ানো, সমস্ত কিছু আমরা দেখেছি। পঞ্চায়েতে একটা জোকারগিরি দেখেছি, আর সেই লড়াইয়ের মধ্যেও আমরা এটা দেখতে পেয়েছি যে বীরভূম পঞ্চায়েত ভোটে তুলনামূলকভাবে যথেষ্ট ঠিকঠাক ফলাফল করেছে। তার পাশাপাশি একটা ক্রেজ পর্যন্ত রয়েছে বিজেপির, এটা আমরা দেখতে পেয়েছি। আর খুব কম মার্জিনে লাগোয়া, আপনারা যেমন বীরভূমের লাগোয়া দেখে নিন না, সিউড়ি, সাইথিয়া, এই খুব কম মার্জিনে বিজেপি হেরে গেছে। অর্থাৎ আমি এটাই আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাইলাম যে লোকসভা ভোটে শুধুমাত্র যে ক্যান্ডিডেটের ফেস ম্যাটার করে তা না, দলের লোগো ম্যাটার করে, দল ম্যাটার করে, তার পাশাপাশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্লেস, যে কোন জায়গা থেকে সেই প্রার্থী দাঁড়াচ্ছে। কেন বললাম সেটাও আপনাদেরকে জানিয়ে দিই যে আমি হাওয়ায় কথা ছুড়ি না। যেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে
নন্দীগ্রামে মমতা ব্যানার্জি অর্থাৎ বিশাল বড় ফেস মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী হয়েছিল, সেখানে অতি অবশ্যই ক্যান্ডিডেট ম্যাটার করলে তো অতি অবশ্যই মমতা ব্যানার্জি সেখান থেকে বেরোতেন, কিন্তু না, প্লেস ম্যাটার করেছে, সেই এরিয়াতে কার দাপট রয়েছে সেটা ম্যাটার করে, যার জন্য ইজিলি শুভেন্দু অধিকারী কিন্তু বেরিয়ে গেছিলেন নন্দীগ্রাম থেকে। ঠিক বিষয়টা এরকম হয়ে গেল যদি ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে বহরমপুর থেকে দাঁড়িয়ে যাবেন অধীর রঞ্জন চৌধুরীর এগেনস্টে, তো খুব স্বাভাবিক যে প্রধানমন্ত্রী হারবেন, বিকজ প্লেস ম্যাটার করছে। তো লোকসভা ভোট অনেকটা এই রকম। যাই হোক, বিস্তারিত যাবো না, অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে বীরভূমে যেভাবে বিজেপির একটা ক্রেজ রয়েছে, তাই এই মুহূর্তে ভোট হলে বীরভূম বিজেপি। নেক্সট আমি যাব বিষ্ণুপুর, সৌমিত্র খাঁ আগের বারও ইনি টিকিট পেয়েছিলেন, আর এইবারে অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে মার্জিন কিন্তু আগের বারের তুলনায় বিজেপির এইবার বাড়বে। এই মুহূর্তে ভোট হলে বিষ্ণুপুর বিজেপি। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে সম্ভবত কোনো একটা তারকা প্রার্থীকে দাঁড় করানো হবে, বা সৌমিত্র খাঁয়ের যিনি প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ তাকেও দাঁড় করানো যেতে পারে, এরকম একটা সূত্র মারফত একটা কানাফুসা একটা গল্প কিন্তু সামনে আসছে। যদিও সম্ভাব্য হিসেবে আমি এটাই বুঝতে পারছি যে কোনো একটা তারকা প্রার্থীকে তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর থেকে দাঁড় করাবে, তাও এই মুহূর্তে ভোট হলে বিষ্ণুপুর বিজেপি। নেক্সট আমি যাব বোলপুর। বোলপুর আপনাদেরকে জানিয়ে দিই যে বিজেপির দিক থেকে ক্যান্ডিডেট অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে, যার নাম হচ্ছে পিয়া সাহা। এই নিয়ে বোলপুরে কিন্তু একটা অশান্তিও দেখতে পাচ্ছি, যেখানে অনুপম হাজরা কিন্তু বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, একটা ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা দলগত অশান্তি আমরা বোলপুর থেকে দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের তো অবশ্যই এখনো পর্যন্ত প্রার্থী অ্যানাউন্সমেন্ট হয়নি। যদিও আপনাদেরকে জানিয়ে দিই যে পিয়া সাহার হিস্ট্রিতে যা আছে সেটা হচ্ছে যে বিধানসভায় তিনি লড়েছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে, খুব কম মার্জিনে তিনি হেরে গেছিলেন, সাইথিয়া থেকে ওনাকে টিকিট দেওয়া হয়েছিল সম্ভবত 10 থেকে 15 হাজারের এরকমই একটা ইকুয়েশনে তিনি কিন্তু মার্জিনে তিনি কিন্তু হেরে গেছিলেন। তো আবার দেখছি পুনরায় লোকসভার ক্যান্ডিডেট হিসেবে পিয়া সাহাকে চয়েস করেছেন এই ভারতীয় জনতা পার্টি। তো অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে এই মুহূর্তে ভোট হলে বোলপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব কোচবিহার। কোচবিহার যেখানে 9 তারিখে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী আসতে চলেছেন, তার পাশাপাশি এই যে নর্থ এদিকে তো অতি অবশ্যই বিজেপির একটা ক্রেজ চলে, বিজেপির একটা দাপট ভালো, তো সেখানে তো এক্সপ্লেন করার কিছু নেই, কোচবিহার এই মুহূর্তে ভোট হলে বিজেপি। নেক্সট যাব দার্জিলিং। দার্জিলিং রাজু বিস্তা, এই নিয়েও বেশি কিছু বলার নেই, এই মুহূর্তে ভোট হলে অতি অবশ্যই দার্জিলিং বিজেপি। ডায়মন্ড হারবার সিট, যেটা কিন্তু প্রচুর একটা ক্রিটিক্যাল ওয়ালা সিট দেখতে পাচ্ছি, যেখানে একটা একরকম ভাবে বলতে পারি যে রাজনৈতিক প্ল্যানিং চলছে অভিষেক ব্যানার্জিকে ঘেরাও করার। হ্যাঁ, মানে এখানে এরকম দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও নওশাদ সিদ্দিকী যে বলছেন দাঁড়াবেন তিনি অভিষেক ব্যানার্জির মানে এগেনস্টে, তো সেক্ষেত্রে তাকে বিজেপির দিক থেকেও একটা সাপোর্ট দেখতে পাচ্ছি যে হ্যাঁ নওশাদ সিদ্দিকী দাঁড়াকে, এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেখানে চাপে তো পড়েছে অভিষেক ব্যানার্জি, যার জন্য যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ডকে আমরা দেখেছি নবজোয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে ব্যস্ত হতে, হঠাৎ করে তাকে এই সমস্ত জায়গা থেকে অফ করে দিয়ে বন্ধ করে দিয়ে শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে ডায়মন্ড হারবার সিট নিয়ে ভাই ভাবো। অর্থাৎ কোথাও না কোথাও মানে বাকি দল এই অভিষেক ব্যানার্জিকে, এই তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হতে চলেছেন অভিষেক ব্যানার্জি, ওনাকে একরকম ভাবে ঘিরে ধরেছেন, মানে ঘেরার চেষ্টা চলছে। তো অতি অবশ্যই এবার তো ভোট মার্জিন অনেকটাই কাটাকাটি চলবেই, আগের বার যে পরিমাণ ভোট অভিষেক ব্যানার্জি পেয়েছেন তার তুলনায় মার্জিন অনেকটা কমবে, এটা ইকুয়েশন বলছে, ক্যালকুলেশন বলছে। তার পাশাপাশি নওশাদ সিদ্দিকীর যে একটা পপুলারিটি রয়েছে, মাইনরিটি যে সমস্ত ভোট একচেটিয়া অভিষেক ব্যানার্জি পান, সেই দিক থেকে যে কাট হবে, সেই দিক থেকে যে ছাঁটাই হবে, সেটা যে নওশাদ সিদ্দিকীর খাতাতেও ঢুকতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও এই মুহূর্তে যদি ভোট হয় ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব দমদম সিট, যেখানে সৌগত রায় বিভিন্ন রকম কথাবার্তা বলছেন যে দল যদি আমাকে টিকিট দেয় নাও দিতে পারে, যদি দেয় আমি নাও জিততে পারি, এই যে একটা মানে নেগেটিভ একটা কথাবার্তা, অর্থাৎ নকারাত্মক একটা প্রচার চলছে দমদম, যেটা কিন্তু সত্যি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রচুর ড্যামেজ তৈরি করেছে। অতি অবশ্যই বিজেপি দমদমের দিক থেকে কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে, যদিও এখনো পর্যন্ত বিজেপির দিক থেকে সেইভাবে কোনো রকম ক্যান্ডিডেট অ্যানাউন্স করা হয়নি, কে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু এটুকু কনফার্ম বুঝতে পারছি আমরা যে এইবার ভোটে
প্রচুর পরিমাণে ভোট কাটা যাবে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ একটা ভালো পরিমাণ ফাইট হবে দমদমে। আর দমদমে যদি তৃণমূল কংগ্রেসের মার্জিন কমে যায়, ভোটের মার্জিন কমে যায়, সেটা ইঙ্গিত ভালো করছে না। কারণ এই সমস্ত সিট দমদম, ডায়মন্ড হারবার বলুন বা এই কলকাতা উত্তর, দক্ষিণ, হাওড়া, এই সমস্ত হচ্ছে মমতা ব্যানার্জি একেবারে মানে নিজের সিট কেনা, মানে মমতা ব্যানার্জি ক্রেজ চলে যেখানে, তো সেখানে মার্জিন কমে যাওয়া কিন্তু ভালো সাইন না। যদি আপনাদেরকে জানিয়ে দিই যে এই মুহূর্তে ভোট হলে দমদম তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব ঘাটাল, যেখানে তৃণমূল কংগ্রেসের দিক থেকে একদম শিওর সিট, মানে যেটা শিওর টিকিট পেতে চলেছেন দীপক অধিকারী, কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি বিজেপির দিক থেকেও কিন্তু ক্যান্ডিডেট অ্যানাউন্স করা হয়ে গেছে, সেটা হচ্ছে হিরণময় চট্টোপাধ্যায়। তো অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে এই মুহূর্তে ভোট হলে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব হুগলি নিয়ে বেশি কিছু বলার নেই, অতি অবশ্যই ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়ে গেছেন। আগের বারও লকেট চ্যাটার্জি ছিলেন, এইবারও লকেট চ্যাটার্জি। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে হুগলি বিজেপি। নেক্সট আমি যাব হাওড়ার ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে বিজেপির দিক থেকে যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে তিনি হচ্ছেন ডক্টর রথিন চক্রবর্তী। আর তৃণমূল কংগ্রেসের সম্ভবত তিনি দিতে পারেন প্রসূন ব্যানার্জিকে, কিন্তু কনফার্ম না। যদিও এই মুহূর্তে ভোট হলে অতি অবশ্যই হাওড়া তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব যাদবপুর, যেখানে যথেষ্ট ভালো ক্যান্ডিডেট দিয়েছে বিজেপির দিক থেকে, যথেষ্ট এডুকেটেড, পপুলারিটি রাখেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। তারপরেও যাদবপুর তৃণমূল কংগ্রেসেরই কন্ট্রোলে থাকে, তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে যাদবপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব জলপাইগুড়িতে কোনো কথাই নেই, হিউজ মার্জিনে জিততে চলেছে বিজেপি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট যাব আমি জঙ্গিপুর, যেখানে অতি অবশ্যই ক্যালকুলেশনই অ্যান্সার বলে দেয়, যেখানে মাইনরিটির সিট সংখ্যা বেশি, আর মাইনরিটির ভোটের পলিটিক্স যে তৃণমূল কংগ্রেস করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, অর্থাৎ একচেটিয়া ভোট পড়ে। তো অতি অবশ্যই জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব জয়নগর অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে এখনো পর্যন্ত বিজেপির দিক থেকে কিন্তু কে প্রার্থী হচ্ছেন সেটা অ্যানাউন্স হয়নি, যদিও বিজেপি সেইভাবে সাংগঠনিক দিক থেকে জয়নগরে একদম স্ট্রং নয়, কোনো রকম ক্যাডারই নেই, যেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে জয়নগর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব ঝাড়গ্রাম, আর ঝাড়গ্রাম বলতে আমার এক্সপ্লেনেশনের দরকার নেই, অতি অবশ্যই আপনারা অলরেডি বুঝে গেছেন যে সেখানে বিজেপির একটা দাপট রয়েছে। তো এখনো পর্যন্ত ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়নি, হয়তো নেক্সট দফাতেই অ্যানাউন্স হবে, যদিও এই মুহূর্তে ভোট হলে ঝাড়গ্রাম বিজেপি। কাথি মানে আবার বললাম তো এক্সপ্লেনেশনের দরকার নেই, সৌমেন্দু অধিকারীকে টিকিট অলরেডি দেওয়া হয়ে গেছে, আর সেটা একদম পকেট সিট যদি বলে থাকি বিজেপির, তাহলে একদম সেটা কাঁথি হচ্ছে একদম সিওর শর্ট পকেট সিট। তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে কাঁথি বিজেপি। নেক্সট যাব কলকাতা দক্ষিণ আর কলকাতা উত্তর বলতেই মমতা ব্যানার্জির ফেস আমাদের চোখের সামনে চলে আসে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দক্ষিণ নিয়ে তো অতি অবশ্যই আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে মালা রায়কে তৃণমূল কংগ্রেস, প্রত্যেকে আপনারা জানেন যে আগের রেজাল্টেও তিনি যথেষ্ট ভালো ফল করেছিলেন, এইবারও হয়তো পুনরায় তাকে মালা রায়কেই টিকিট দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের দিক থেকে। বিজেপির দিক থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু যে পরিমাণে অ্যান্টি ইনকামবেন্সি ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের কোর জায়গায় সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু দক্ষিণ কলকাতায় বলতে বাধ্য হচ্ছি যে আগের বারের তুলনায় মার্জিন কমতে পারে বরং বাড়বে না, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তারপরেও এই মুহূর্তে ভোট হলে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব কলকাতা উত্তর বলতে একটা এরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে তাপস রায়ের মতো এত ভালো নেতাকে আটকে রাখা গেল না, যেখানে দেখতে পেলাম যে এখানে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে একটা চরম মানে আলোচনা, তিনি ঠিকঠাক কাজ করেন না। মানুষের বেশ কিছু বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যারা বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে গেলে তিনি নাকি বলেন যে আমি বাড়িতে নেই, দিল্লিতে আছি, অর্থাৎ মানুষের সাথে সেইভাবে নাকি তিনি কানেক্ট করতে পারেন না, সেইভাবে মানুষের পাশে কোনোদিনই নাকি তিনি দাঁড়ান না, এইরকম কথাও কিন্তু উত্তর কলকাতা থেকে উঠে আসছে। কুণাল ঘোষ নিজের মুখে বলছেন যে সজল ঘোষের মতো নেতাকে তৃণমূল কংগ্রেস আটকে রাখতে পারেনি। তাপস রায় আজকে আমাদের চোখের সামনে তিনি ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে, একটা বিরাট বড় ড্যামেজ হতে চলেছে। আর এই সেই উত্তর কলকাতা, যেটা কিন্তু মমতা ব্যানার্জির বলতে মানে যেমনটা বলছিলাম আপনাদেরকে যে পকেট সিট থাকে, বেশ কিছু দলের পকেট সিট, যেমন বহরমপুরের পকেট সিট, বহরমপুর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর পকেট সিট, এই কাঁথি বলুন বা তমলুক এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর পকেট সিট, এই যে একটা সিওর শর্ট থাকে, সেই রকমই উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এগুলো কিন্তু মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের পকেট সিট, আর সেটাতে ড্যামেজ
মানে ভয়ঙ্কর ড্যামেজের মুখে তৃণমূল কংগ্রেসকে আমরা দেখতে পাচ্ছি, যার জন্য অতি অবশ্যই নজরে থাকবে। একটা বিরাট জল্পনা চলছে, সূত্র মারফত এরকম খবর আসছে যে ভারতীয় জনতা পার্টির দিক থেকে সুদীপ ব্যানার্জির এগেনস্টে, অর্থাৎ সুদীপ ব্যানার্জি জানা নেই তৃণমূল কংগ্রেসের দিক থেকে উনি পাবেন কিনা, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে উনিই টিকিট পাচ্ছেন। আর ওনার এগেনস্টে ভারতীয় জনতা পার্টির দিক থেকে টিকিট দেওয়া হবে তাপস রায়কে। এটাও একটা বিরাট বড় এক্সক্লুসিভ খবর। অতি অবশ্যই উত্তর কলকাতার দিকে নজর থাকবে। তারপরেও এই মুহূর্তে ভোট হলে মার্জিন তো অতি অবশ্যই ভোটের কমবেই, অনেকটাই কমবে। এই মুহূর্তে ভোট হলে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব কৃষ্ণনগর, যেখানে গেরুয়া ঝড় দেখতে পেয়েছি আমরা যখন প্রধানমন্ত্রী সেখানে এসেছিলেন। একটা লেহের যাকে বলা হয় বিজেপির, সেই লেহের আমরা দেখতে পেয়েছি। মানুষজন মাঠে আটছিলেন না, একটা ক্রেজ। তার মধ্যে আমরা এটাও দেখেছি যে যিনি মহুয়া মৈত্র, ওখানকার একটা যথেষ্ট দাপট রাখতেন একজন নেত্রী, যিনি তো সাংসদ পদ থেকে জানেনি ওই পদটাই চলে গেছে, ওনার এগেনস্টেও একটা চরম পরিমাণ ক্ষোভ রয়েছে মানুষের। বিজেপি ধীরে ধীরে এগিয়ে আসছে। তারপর পঞ্চায়েত ভোটে আমরা দেখলাম এত রিগিং এর পরেও নদিয়া থেকে যথেষ্ট ভালো রেজাল্ট এসছে। এই সমস্ত কিছু রাজনৈতিক পরিস্থিতি পাল্টেছে। কৃষ্ণনগরের বিজেপির একটা সাংগঠনিকভাবে বিজেপি যথেষ্ট স্ট্রং হয়েছে, সেটার নমুনা প্রধানমন্ত্রী যখন প্রচারে এলেন সেই দিনই আমরা দেখতে পেয়েছি, একটা ক্রেজ দেখতে পেয়েছি আমরা বিজেপির। তো অতি অবশ্যই কৃষ্ণনগরে এই মুহূর্তে ভোট হলে কৃষ্ণনগর বিজেপি। নেক্সট আমি যাব মালদা দক্ষিণ। মালদা দক্ষিণ, যেখানে অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে শ্রীরূপা মিত্র চৌধুরী, যিনি 8000 ভোটে কিন্তু হেরে গেছিলেন বিজেপির দিক থেকে, তিনি কিন্তু হেরে গেছিলেন। যদিও এই সিটে এখনো পর্যন্ত কংগ্রেসের দিক থেকেও প্রার্থী দেওয়া হয়নি, তৃণমূল কংগ্রেসের দিক থেকেও প্রার্থী দেওয়া হয়নি, তারপরে ওই যে পকেট সিট, সেরকমই মালদা দক্ষিণে কিন্তু কংগ্রেসের একটা দাপট রয়েছে। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে মালদা দক্ষিণ কংগ্রেস। নেক্সট আমি যাব মালদা উত্তর, যেখানে আগের বার খগেন মুর্মু জিতেছিলেন, আর এইবারও কিন্তু পুনরায় ওনাকেই টিকিট দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির দিক থেকে। বাকি অন্য দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো কংগ্রেস বা সিপিএম এনাদের এখনো পর্যন্ত প্রার্থী অ্যানাউন্সমেন্ট হয়নি। যদিও এই মুহূর্তে ভোট হলে আর খগেন মুর্মুর যথেষ্ট পপুলারিটি রয়েছে, মানুষজন ওনাকে যথেষ্ট পছন্দ করেন, তাই এই মুহূর্তে ভোট হলে মালদা উত্তর বিজেপি। নেক্সট আমি যাব মথুরাপুর। মথুরাপুর বলতেই কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ মথুরাপুরে যথেষ্ট স্ট্রং রয়েছে তৃণমূল, তাই এই মুহূর্তে ভোট হলে মথুরাপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব মেদিনীপুর মানেই শুভেন্দু অধিকারী মানেই বিজেপি। এখানে তো আমার এক্সপ্লেনেশনের দরকারই নেই। এই মুহূর্তে ভোট হলে মেদিনীপুর বিজেপি। নেক্সট আমি যাব মুর্শিদাবাদের ইকুয়েশন ক্যালকুলেশন আর মাইনরিটির পার্সেন্টেজ অনুযায়ী আমরা বাড়িতে বসেই এটাকে হিসাব করতে পারবো। যদিও আমরা জানি যে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস এখন যথেষ্ট ভালো স্ট্রং হয়েছে। এই মুহূর্তে আমাদের জানা নেই যে তৃণমূল কংগ্রেসের দিক থেকে কাকে প্রার্থী করা হবে। প্রচুর ফেস আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে কাকে প্রার্থী করা হয়। যদিও এই মুহূর্তে ভোট হলে মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব পুরুলিয়া নাম করতেই আপনাদের সামনে একটাই কথা বা একটাই নাম সামনে এলো, সেটা হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো। শুধুমাত্র বিজেপির দিক থেকে ওনাকে যে পুনরায় টিকিট দেওয়া হয়েছে সে বিষয় নয়, এই কিছুদিন ধরে পুরুলিয়ায় যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে যথেষ্ট চর্চায় রয়েছেন এই জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়াতে অতি অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন যে একটা আদিবাসী ডমিনেট করে সেই এরিয়া, এরকম একটা এরিয়া যেখানে আদিবাসী মহিলাদের বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, বেশ কিছু ঝামেলায়ও পর্যন্ত আমি সেই বিষয়ে ডিটেলে যাব না, বেশ কিছু অশান্তিতে আমরা দেখতে পেয়েছি যে জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ মানুষের মনে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওনার পপুলারিটিও যথেষ্ট ভালো রয়েছে। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে পুরুলিয়া বিজেপি। নেক্সট আমি যাব রায়গঞ্জ, আর রায়গঞ্জের কথা বলতে একটাই কথা এলো যে সেটা হচ্ছে বিজেপি। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে রায়গঞ্জ বিজেপি। নেক্সট আমি যাব রানাঘাটেও কিন্তু বিজেপি যথেষ্টভাবে স্ট্রং রয়েছে, ওটার ক্যাডার রয়েছে, সাংগঠনিক দিক থেকে যথেষ্ট স্ট্রং, মানে ভালো একটা জায়গা তৈরি করেছে এই রানাঘাটে। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে রানাঘাট বিজেপি। নেক্সট যাব শ্রীরামপুর, আর শ্রীরামপুরের কথা বলতেই তৃণমূল কংগ্রেস, কারণ সেখানে এখনো পর্যন্ত এই যে সব থেকে বড় বিরোধী দল যেটা বিজেপি হিসেবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, এখনো পর্যন্ত সেইভাবে সাংগঠনিক দিক থেকে শ্রীরামপুরে নিজের জায়গা করে উঠতে পারেনি। সেইভাবে বিরাট কিছু যে একটা বিজেপির ক্রেজ রয়েছে সেটাও না। অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত সাংগঠনিক দিক থেকে যথেষ্ট স্ট্রং, ওই যে পকেট সিট যাকে বলা হয়। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে শ্রীরামপুর
তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব তমলুক। এইবার চর্চায় এই সিট তমলুক, বেশ 1-2 দিন ধরে দেখছি মিডিয়াতে ফোকাস করছে একটাই সিট, সেটা হচ্ছে তমলুক। শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছে, যিনি নাকি এই সিট অ্যাডজাস্ট করছেন, কম্প্রোমাইজ করছেন, আর এই সিট দেওয়া হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আজকে আমি সত্যি আফসোস করছি যে কাশ আমি তমলুকের একজন ভোটার হতাম, আমি এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়ে বলতাম, গর্ববোধ করতাম, আর তার পাশাপাশি বলতাম যে ভোট দিলাম, কাউকে আমি ভোট দিলাম, আমার পাওয়ারের আমি রাইট ইমপ্লিমেন্ট করলাম, এটা আমি ফিল করতাম। কিন্তু আফসোস যে আমি তমলুকের ভোটার নয়। কিন্তু জানা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই নাকি ওই সিট থেকে দাঁড় করানো হবে। তারপরেও আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে যে সিট থেকে দাঁড় করানো হোক বা যে দলেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাক, উনি তো ইশারায় জানিয়ে দিয়েছেন যে বিজেপিতেই যাচ্ছেন, ভারতীয় জনতা পার্টিতে, কিন্তু তারপরেও বলছি যে দলেই যাক বা যাই হোক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওনাকে ভোট মানে হিউজ পরিমাণে দেবেন। মানে এর থেকে ভালো ক্যান্ডিডেট লোকসভার আর হতে পারে না। এর থেকে মানে একটা পারফেক্ট, একটা সম্মানীয় দারুণ ক্যান্ডিডেট যাকে বলা হয়। আর যদি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে তমলুক সিটে যদি তিনি লড়াই করেন আর ফাইট দেন, তাহলে অতি অবশ্যই এতটা পরিমাণে ভোট দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতাতে হবে যাতে কেন্দ্র বাধ্য হয় আইন মন্ত্রী করতে। কারণ আমরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেই জায়গায় দেখতে চাই। অতি অবশ্যই সত্যি আমি ভীষণ আফসোস করছি যে আমি তমলুকের ভোটার নয়। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে তমলুক বিজেপি। নেক্সট আমি যাব উলুবেড়িয়া, যেটা লাস্ট সিট আমি আপনাদের সামনে তুলে ধরছি। উলুবেড়িয়া, এখানে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস যথেষ্ট স্ট্রং রয়েছে। এই মুহূর্তে ভোট হলে উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস। যাই হোক, আজকে এখানেই শেষ করছি, কিন্তু একটা কথা বলে শেষ করতে চাই যে আমি যখন প্রথম ওপিনিয়ন পোল করি তখন সেখানে কিন্তু আমি এরকমই মোটামুটি, যেটা এখন আজকের দিনে দেখতে গেলে যে অনেকটাই হেরফের হয়েছে সিটে, মানে 2-1টা সিট এদিক ওদিক হয়েছে, কিন্তু তখনও আমি বিজেপিকে প্রায় 18-19টার উপর সিট দিয়েছিলাম, আর তৃণমূল কংগ্রেসকেই 20টা 21টা এরকম সিট, কারণ সিচুয়েশন, রাজনৈতিক পরিস্থিতি তাই বলছিল। আর আজকে 2024 আর এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু ঘুরেছে, অনেক কিছু রাজনৈতিক বদল হয়েছে। প্রথম ওপিনিয়ন পোলে অনেকেই গিয়ে কমেন্ট করেছিলেন যে বিজেপি তো 4টেও পাবে না, 5টাও পাবে না, 0 পাবে। আর এখন সেই ওপিনিয়ন পোল প্রায় আজকে 10 লক্ষের মতো ভিউ হতে চলেছে। সেখানে গিয়ে এখন অনেকেই কমেন্ট করে আসছেন যে বিজেপি তো 18 পাবে, 19 পাবে, 20 পাবে, 22 পাবে। এটুকুই বলতে চাই যে যত দিন যাচ্ছে, যত ভোট এগিয়ে আসছে, ততই কিন্তু ওপিনিয়ন পোল ধীরে ধীরে অথেন্টিক আর অ্যাকিউরেট হতে থাকবে। আশা করছি এই ওপিনিয়ন পোলটাও কিন্তু অনেকটাই মিলতে চলেছে। যদিও আমি তো আপনাদের সামনে লাইভে ডিসকাস করি, আশা করছি এই ওপিনিয়ন পোল আপনাদের ভালো লাগবে, ডিটেল বিশ্লেষণ আপনাদের ভালো লাগবে। এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা হবে স্পষ্ট হবে।